ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজায় ২,০০০ তুর্কি সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে কি ট্রাম্প তুর্কি বাহিনী মোতায়েনের অনুমতি দেবেন? তুরস্ক নিহত এক ইসরায়েলি কর্মকর্তার মরদেহ ফিরিয়ে দিয়েছে এবং এখন রাফা সীমান্ত দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চায়। তুরস্ক সরকার শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে গাজায় সৈন্য পাঠানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করছে। এই মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনাও চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল প্রকাশ্যে এই পরিকল্পনার বিরোধিতা করলেও অন্তত ২,০০০ তুর্কি সৈন্য মিশনে অংশ নেবে। তুরস্কের এই ব্রিগেডটি দেশের বিভিন্ন সেনা ইউনিট থেকে সদস্য সংগ্রহ করছে। এই সৈন্যদের শান্তিরক্ষা মিশন ও সংঘাতপূর্ণ এলাকায় কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই বাহিনী কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনায় তুরস্ককে প্রধান ভূমিকা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তুরস্ক হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার বড় একটি অংশের দায়িত্ব নেবে। ইসরায়েল তুর্কি বাহিনীর অংশগ্রহণের তীব্র বিরোধিতা করছে এবং পুরো পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন এখনও আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে তুর্কি সেনা পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলি মুখপাত্র শোস বেদ্রোসিয়ান বলেছেন, গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েন করা হবে না। আঙ্কারা বিশ্বাস করে ইসরায়েল জাতিসংঘের অধীনে ন্যাটো মিত্রের উপস্থিতি মেনে নিতে চাইছে না। তুরস্ক গাজার যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ও মানবিক পুনর্গঠনে সরাসরি ভূমিকা নিতে চায়। তীব্র আলোচনার পর তুরস্ক ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ ফেরত আনতে সাহায্য করেছিল। তুর্কি কর্মকর্তারা বলেছেন, আল কাসাম ব্রিগেডের এই পদক্ষেপ হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারের প্রমাণ। প্রায় ১,০০০ তুর্কি সেনা ইতিমধ্যেই গাজা মিশনের জন্য স্বেচ্ছায় নাম লিখিয়েছে। জাতিসংঘ ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনার পর এই মিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে না বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের প্রেসিডেন্টের এক কূটনৈতিক উপদেষ্টা বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পষ্ট কাঠামোর অভাবে। এই বহুজাতিক মিশনের লক্ষ্য হল গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা। এছাড়া মিশরের সঙ্গে গাজার সীমান্ত সুরক্ষিত রাখা এবং মানবিক সহায়তার করিডোরগুলো রক্ষা করাও এর উদ্দেশ্য। গাজায় যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে, যেখানে মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ওয়াশিংটন ২ বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তৈরি করেছে। ট্রাম্প চান আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী হামাসের নিয়ন্ত্রণাধীন গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করুক। এই বাহিনী গাজার সীমান্ত সুরক্ষিত রাখবে এবং নবগঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করবে। পেন্টাগন বলছে, সৌদি আরবের F-35 যুদ্ধবিমান চুক্তি এখন লাইফ সাপোর্টে আছে, কারণ চীনের সঙ্গে সম্পর্ক এই চুক্তিকে বড় হুমকি দিচ্ছে। ট্রাম্প খুবই ক্ষুব্ধ, কারণ গোয়েন্দা তথ্য বলছে সৌদি আরব নাকি F-35 প্রযুক্তি চীনের হাতে তুলে দিতে পারে। ওয়াশিংটন এখন তুমুল আলোচনায়। সবাই প্রশ্ন করছে, এমবিএসকে চীনের সঙ্গে চুক্তি করে F-35 সমঝোতা নষ্ট করে ফেলেছেন। আমেরিকার সবচেয়ে বড় ভয়, চীন নাকি সৌদি প্রকল্পগুলোকে ব্যবহার করে মার্কিন অস্ত্র প্রযুক্তিতে ঢুকে পড়তে পারে। এখন মনে করা হচ্ছে, এমবিএসের হোয়াইট হাউস সফরের আগে সৌদি আরবের F-35 চুক্তি নতুন বাধার মুখে পড়েছে। নভেম্বরের শুরুতে রিপোর্টে বলা হয়েছিল, এমবিএস শিগগিরই F-35 পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এমনকি বলা হয়েছিল, এমবিএসের যুক্তরাষ্ট্র সফরের আগে সৌদি আরব পেন্টাগনের একটি গুরুত্বপূর্ণ ধাপও পেরিয়ে গেছে। কিন্তু হঠাৎই নতুন এক পেন্টাগন রিপোর্ট সতর্ক করে দেয় যে F-35 প্রযুক্তি ফাঁস হওয়ার ঝুঁকি আছে। রিপোর্টটি বলছে, চীনের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা অংশীদারিত্বের কারণেই এই ঝুঁকি তৈরি হয়েছে। এইসব ঝুঁকি তুলে ধরা হয়েছে একটি বড় প্রতিবেদনে, যা তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA। রিপোর্ট আরও বলে, সৌদি আরব এখন রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যারা আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। এমনকি সৌদি আরব ইরানের সঙ্গেও আরও ঘনিষ্ঠ হচ্ছে, আর ইরানেরও রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আছে। আমেরিকার শক্তিশালী F-35 যুদ্ধবিমান F-35 ম্যাক 1.6 গতিতে সুপারসনিকভাবে উঠতে পারে। এটি শক্তিশালী সেন্সর ও কম দৃশ্যমান হওয়ার প্রযুক্তি ব্যবহার করে। এর স্টেলথ প্রযুক্তি রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুব কমিয়ে দেয়।
F-35 শত্রু এলাকায় কম ঝুঁকিতে প্রবেশ করতে পারে। এটি রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে এবং অন্য সম্পদের সঙ্গে তা ভাগ করে। পাইলটের হেলমেটে বিশেষ ডিসপ্লে থাকে যা সরাসরি চোখের সামনে সব তথ্য দেয়। এতে এমন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা আছে যা শত্রুর রাডার জ্যাম করতে পারে ও আক্রমণ ব্যাহত করতে পারে। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ কি হুমকিতে? মার্কিন অস্ত্র বিক্রির নীতি সবসময় নিশ্চিত করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সামরিকভাবে এগিয়ে থাকবে। ইসরায়েলি একমাত্র দেশ যাদের কাছে F-35 রয়েছে এবং তারা 10 বছর ধরে এটি ব্যবহার করছে। এর আগে উপসাগরীয় দেশগুলোর কাছে F-35 বিক্রির আলোচনা হয়েছিল, কিন্তু একই ধরনের উদ্বেগে তা থেমে যায়। 2020 সালে আব্রাহাম চুক্তির পর ইসরায়েল, আরব আমিরাত এবং আরও কিছু আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হয়। এরপর যুক্তরাষ্ট্র আরব আমিরাতকে 50টি F-35 বিক্রি করার আলোচনা শুরু করে, কিন্তু 2021 সালে সেই চুক্তি স্থগিত হয়ে যায়, কারণ যুক্তরাষ্ট্র বলেছিল UAE হুয়াইয়ের নেটওয়ার্ক ব্যবহার করছে, যা মার্কিন প্রযুক্তির জন্য ঝুঁকিপূর্ণ। তুরস্কেরও F-35 কিনতে দেওয়া হয়নি, কারণ তারা রাশিয়ার S-400 কেনে। এ যেন মরুভূমির বুকে ইস্পাত ঝড়ের জন্মকথা, যেন নিঃশব্দ রাত ছিঁড়ে ছুটে আসা অদেখা ভুবনের গল্প। একসময় যার ডানা ছিল শুধু আত্মরক্ষার আকাশে, আজ সে ডানা উড়ে বেড়ায় বৈশ্বিক শক্তির মানচিত্রে। ইরানের ড্রোন সস্তা, সরল কিন্তু অকল্পনীয় শক্তিতে ভরপুর। বিশ্বকে শিখিয়েছে আধিপত্য টাকার জোরে নয়, বুদ্ধির ধারেই গড়া যায়। শাহেদের তীক্ষ্ণ আত্মঘাতী ডাক, মোজাহিরের নীরব শিকারী দৃষ্টি, আবাবিলের নিরন্তর নজর, সব মিলিয়ে ইরান লিখছে প্রযুক্তির এমন মহাকাব্য যার প্রতিটি পাতায় কাঁপছে প্রতিপক্ষের বুক। একসময় শুধু নিজেদের দেশের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও ইরানের ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেছে। এর মূল কারণ হলো কম খরচে অত্যন্ত কার্যকর ড্রোন তৈরি করার ক্ষেত্রে ইরানের সফলতা, যা তাদেরকে বিশ্ববাজারে একটি মজবুত অবস্থানে নিয়ে এসেছে। গত 10 বছরের ড্রোন শিল্পে ইরানের এই অভাবনীয় অগ্রগতি দেখে সামরিক বিশ্লেষকরাও অবাক। তাদের সাফল্যের রহস্য কোনো জটিল বা অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং সহজ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম তৈরির দিকে মনোযোগ দেওয়া। বাণিজ্যিকভাবে সহজেই পাওয়া যায় এমন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান এমন সব ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং বৃহৎ পরিসরে ব্যবহার করা সম্ভব। এটি ইরানের সামরিক শক্তির অন্যতম দিক। ইরানের ড্রোনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে শাহেদ 136। এটি হলো এক ধরনের লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কেবল একমুখী মিশনে ব্যবহার করা হয়। এর সস্তা নির্মাণ সামগ্রী, সরল কাঠামো এবং গণ উৎপাদনের সুবিধা একে বহু দেশের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর ফলস্বরূপ রাশিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশে এই ড্রোনটির নকল বা লাইসেন্স করা সংস্করণ ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। আরও উন্নত শ্রেণীর ড্রোন হল মোহাজের 6। এটি মাঝারি উচ্চতায় এবং দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম একটি কমব্যাট ড্রোন। নজরদারি চালানো, তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সুনির্দিষ্ট স্থানে হামলা চালানো, সব কাজই এই ড্রোনটি করতে পারে। রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন, বিশেষ সেন্সর এবং নির্ভুল গাইডেড অস্ত্র বহনের সক্ষমতা এটিকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছে। ইথিওপিয়া, ভেনেজুয়েলা এবং ইরাক সহ আরও অনেক দেশে এই ড্রোনটির ব্যবহার দেখা যাচ্ছে। শুধুমাত্র হামলাই নয়, নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য তৈরি আবাবিল 3 ড্রোনটি ইরানের প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ ফ্লাইট টাইম, স্থিতিশীল উড়ান এবং স্পষ্ট ভিডিও পাঠানোর ক্ষমতা থাকার কারণে এটি সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করার মতো কাজে ব্যবহৃত হচ্ছে। সিরিয়া ও সুদান সহ একাধিক দেশে এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বর্তমানে ইরানের ড্রোন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের মতো বহু অঞ্চলে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা বা রুশ প্রযুক্তির তুলনায় কম খরচে একটি কার্যকর সামরিক সমাধান পাওয়ায় অনেক দেশ এখন ইরানের প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে ইরান একটি নতুন কূটনৈতিক প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং বাস্তবমুখী নকশা, এই 3টি বিশেষ বৈশিষ্ট্যই ইরানের ড্রোন শিল্পকে আজ বিশ্বজুড়ে একটি বিশেষ স্থানে নিয়ে এসেছে।
শাহেদ 136, মোহাজের 6 এবং আবাবিল 3 ড্রোনগুলো প্রমাণ করেছে যে অতিরিক্ত ব্যয় সাপেক্ষ প্রযুক্তি ব্যবহার না করেও একটি শক্তিশালী ও কার্যকর সামরিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, যা ইরানের সামরিক সক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ইসরায়েল আবারও ইরানে হামলা করবে? হামলার ধরন কেমন হবে? কবে শুরু হতে পারে নতুন যুদ্ধ? এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিকের সাম্প্রতিক সতর্কবাণী মধ্যপ্রাচ্যের বুকে নতুন করে সংঘাতের কালো মেঘ জমিয়েছে। তার মতে আগামী 12 মাসের মধ্যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। যদিও গাজা পুনর্গঠন প্রক্রিয়া চলায় আপাতত কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো বড় আক্রমণের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা কম, রিপোর্ট ওয়াইনেটের। ওই কূটনীতিক সতর্ক করে বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে লক্ষ্য করে কোনো বড় ধরনের সামরিক অভিযান গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য আমেরিকার নেতৃত্বাধীন প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। এই কারণে অদূর ভবিষ্যতে আমেরিকা এমন কোনো পদক্ষেপ অনুমোদন করতে চাইবে না। তিনি বলেন, আমার বিশ্বাস আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা ঘটবে না। আমেরিকানরা চাইবে না যে এটা গাজা পুনর্গঠন প্রক্রিয়াকে ছাপিয়ে যাক এবং তারা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় কোনো অভিযান অনুমোদন করে সেই প্রক্রিয়াকে বিপন্ন করতে চাইবে না। 1 বছরের মধ্যে হামলার জোরালো পূর্বাভাস। তবে এই সাময়িক বিরতি সত্ত্বেও কূটনীতিকটি 1 বছরের মধ্যে হামলার বিষয়ে তার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। আমি কি বিশ্বাস করি যে ইসরায়েল আগামী 12 মাসের মধ্যে ইরানের সামরিক পদক্ষেপ নেবে? ব্যক্তিগতভাবে হ্যাঁ, তিনি বলেন। এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে ইরানের নেতৃত্ব, বিশেষ করে সর্বোচ্চ নেতা খামেনি, সাম্প্রতিক সংঘাত থেকে সঠিক শিক্ষা নেননি, বরং তারা তাদের প্রচেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছেন। ইসরায়েলের উদ্বেগের কারণ হল ইরানের সামরিক শক্তি এবং তাদের ক্রমাগত হুমকি। সাম্প্রতিক সংঘাতের প্রায় 6 মাস পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি সতর্ক করেন, আমাদের বিরুদ্ধে যে কোনো নতুন আক্রমণের কঠোরতর জবাব দেওয়া হবে। ইরান সর্বোচ্চ স্তরের সামরিক প্রস্তুতিতে রয়েছে। তিনি দাবি করেন যে সাম্প্রতিক যুদ্ধ শত্রুর দুর্বলতা প্রকাশ করেছে। ইরান সামরিক সক্ষমতার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। তাদের রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তেহরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলেও তাদের শক্তিশালী প্রক্সি বাহিনী, যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় আঘাত হানার ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক একযোগে ব্যাপক হুমকি সৃষ্টি করতে পারে। ইরানের এই সামরিক ও আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মূল কারণ। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কূটনীতিকটি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত ইউরোপের মধ্যে তেহরানের বিশ্ব সংকেত উপেক্ষা করার বিষয়ে উদ্বেগ বাড়ছে এবং আগামী বছরে আরও এক দফা সংঘাতের সম্ভাবনা প্রবল। এটা ঠেকানোর চেষ্টা চলছে, কিন্তু ইরান শুনছে বলে মনে হচ্ছে না, তিনি মন্তব্য করেন। ইসরায়েল ইরান দ্বিতীয় যুদ্ধের আশঙ্কা। লেবাননে হিজবুল্লাহর দ্বিতীয় নেতা নিহত হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা। লেবাননে হিজবুল্লাহর দ্বিতীয় নেতা নিহত হওয়ার পর কি ইসরায়েল এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে? ফাইটার জেট এবং যুক্তরাষ্ট্রের সামরিক জেট ব্যবহার করে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রতিরক্ষায় আঁচড় কাটছেন। ইসরায়েলি জেটগুলো ইরাকের আকাশসীমায় প্রবেশ করার সময় গ্যাস ক্ষেত্রে আগুন লেগেছে। ইরানের পেছনের উঠোনে ড্রোন আক্রমণ কি ইসরায়েলের কাজ? আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি জেটের অনুপ্রবেশের পর খামেনির এক উপদেষ্টার ক্ষুব্ধ বক্তব্যের পর ধৈর্যের পরীক্ষা চলছে বলে মনে হচ্ছে। নভেম্বরের 26 তারিখে ইরান ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময়ের মতো আকাশে সামরিক কার্যকলাপ দেখেছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি জেটগুলো রাতের অভিযানে ইরাকের আকাশসীমায় প্রবেশ করে, যা ইরানের সীমান্তের খুবই কাছে। ইরাকি এবং হিব্রু মিডিয়া দাবি করেছে যে এগুলো ইসরায়েলি যুদ্ধ বিমানের সিমুলেটেড স্ট্রাইক ম্যানুভার বা নকল হামলার মহড়া ছিল। এই মহড়াগুলোকে অপারেশনের চেয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইরান ইরাক সীমান্তের কাছাকাছি 2টি যুক্তরাষ্ট্রের KC-135 রিফুয়েলার দেখা গিয়েছিল, যা পরে কাতারে ফিরে আসে। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিবেচনা করে এই KC-135 রিফুয়েলারগুলোর উপস্থিতি নতুন উত্তেজনার জল্পনা আরও বাড়িয়েছে।
একই সময়ে নভেম্বরের ২৬ তারিখে ইরাকের খৌরমোর গ্যাস ক্ষেত্রে একটি ড্রোন হামলা হয়েছে বলে খবর পাওয়া যায়। স্থানীয় সময় রাত প্রায় ১১:৩০ দিকে এই হামলা চালানো হয়েছিল, যার ফলে স্থাপনাটিকে কার্যক্রম স্থগিত করতে হয়। বেশ কয়েকটি গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে আঘাত করা হয়েছিল, যার ফলস্বরূপ একটি বিস্ফোরণ ও আগুন লাগে এবং শ্রমিকরা আহত হন। ইরাকি সামরিক কমান্ডের মতে এই হামলার লক্ষ্য ছিল অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করা। লেবাননে হামলার পর কি ইরান ক্ষুব্ধ? এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে সম্পর্কিত বলে দাবি করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে। আলী লারিজানি নামে পরিচিত এই পোস্টে অনুপ্রবেশের খবরের পর অভিযোগ করা হয় যে ইরানের ধৈর্যেরও সীমা আছে। একই সাথে ইসরায়েলি মিডিয়া দাবি করেছে ইরান তার এক্সিস অফ রেজিস্ট্যান্স নেটওয়ার্ক পুনর্গঠন করছে। ইসরায়েলি মিডিয়া আরও দাবি করেছে তেহরান লেবানন, ইরাক এবং ইয়েমেনে উন্নত সরঞ্জাম স্থানান্তর করছে। হিজবুল্লাহ নেতা তাবতাবাইয়ের হত্যাকাণ্ডকে তেহরানের প্রতিক্রিয়ার পরিকল্পনা বোঝার জন্য একটি কৌশলগত পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এমনকি ইরানি মিডিয়াও দাবি করেছে তেহরান তার স্থাপনা, গোয়েন্দা নেটওয়ার্ক এবং অপারেশনাল সেলগুলো শক্তিশালী করছে। তেহরানের বাসিন্দারা রাতের বেলায় বিমান চলাচলের খবর দিয়েছে, যা আরও গুজবকে উস্কে দিয়েছে। ইরানের বিমান বাহিনীও একটি MiG-29 বিমানের রাতভর কার্যকলাপ নিশ্চিত করেছে, তবে এটিকে একটি রুটিন মহড়া বলে আখ্যায়িত করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তাজনিত কারণে তার ভারত সফর বাতিল করেছেন। আঞ্চলিক বিশ্লেষকরা নেতানিয়াহুর এই বাতিলকে ইরান ইসরায়েল সংঘাতের সম্ভাব্য বৃদ্ধির সাথে যুক্ত করছেন। এই সকল ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইরানের সামরিক এবং গোয়েন্দা শক্তি বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, যা আঞ্চলিক সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশ্বের পারমাণবিক মঞ্চে ফের বাজছে এক বিপজ্জনক অ্যালার্ম। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর প্রধানের মন্তব্য আন্তর্জাতিক মহলে এক নজিরবিহীন বিভ্রান্তি এবং গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের সঙ্গে আলোচনার মাঝে ইরানের এই ধাক্কা যেন এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। IAEA প্রধানের ভয়ঙ্কর সতর্কতা। IAEA প্রধান রাফায়েল গ্রোসি গত 6 নভেম্বর ফ্রান্স 24 এর সাথে এক সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা রীতিমতো শিহরণ জাগানো।
গ্রোসি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একের পর এক হামলায়, বিশেষত জুন থেকে নাতানজ, ইস্পাহান ও ফোর্ডের ওপর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পারমাণবিক বোমা তৈরির জ্ঞান এবং উপকরণ ধরে রেখেছে। ইরানের হাতে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত ক্ষমতা। বিশেষজ্ঞরা অনুমান করছেন IAEA প্রধানের ইঙ্গিত অনুযায়ী অস্ত্র তৈরি করতে তেহরানের 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। জুন মাসের 12 দিনের যুদ্ধ এর পর অনেকে ভেবেছিল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন হয়তো শেষ, কিন্তু গ্রোসির বক্তব্য দিচ্ছে এক শক্তিশালী টুইস্ট। হামলার পরেও ইরান পারমাণবিক পদার্থ অন্য কোথাও সরায়নি, বরং তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি পারমাণবিক কেন্দ্রগুলি পুনর্নির্মাণের ইঙ্গিত দিচ্ছেন। আরাঘচির সতর্কবাণী, পারমাণবিক পদার্থ এখন ইরানে রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপেও ইরান নিজেদের শক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে অনড়। তারা আলোচনায় বসতে রাজি, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সীমাবদ্ধতা মানতে নারাজ। মোসাদ এজেন্ট বনাম আন্তর্জাতিক নজরদারি। জুনে IAEA এর রিপোর্টে ঘোষণা করা হয়েছিল যে ইরান অপ্রসারণ বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং অবিষয়বস্তুহীন পারমাণবিক পদার্থের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়। এই ঘটনার পর ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমগুলি গ্রোসিকে মোসাদের এজেন্ট বলে অভিহিত করে তার মৃত্যুদণ্ড দাবি করে। এটি আন্তর্জাতিক সম্পর্কের এক চরম উত্তেজনাপূর্ণ চিত্র তুলে ধরে। সেপ্টেম্বরে ইরানের কিছু কর্মকর্তা তেহরানের কাছে একটি পারমাণবিক বোমা তৈরি শুরু করার জন্য প্রকাশ্যে অনুরোধ জানায়। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। অন্যদিকে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মোহজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি। ধ্বংস করো, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। ট্রাম্প বিবির হুঙ্কারের মুখে ইরানের ভয়ঙ্কর শপথ। তীব্র উত্তেজনা, পারস্য উপসাগর থেকে ওয়াশিংটন পর্যন্ত চাপা বিদ্যুৎ তরঙ্গ। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের পরেও ইরান মাথা নোয়ায়নি। উল্টো তারা যেন এক নতুন সংকল্পে জ্বলে উঠেছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পারমাণবিক সংস্থার কার্যালয় পরিদর্শনে গিয়ে এক রূঢ় ও রোমহর্ষক ঘোষণা দিয়েছেন। তার কথায় ছিল ভয়াল এক বার্তা, যা ট্রাম্প প্রশাসনের যুদ্ধদেহী মনোভাবের মুখে তেহরানের অটল শক্তির প্রমাণ। আমাদের ভবন ধ্বংস করে আমাদের থামানো যাবে না, আমরা পুনর্নির্মাণ করব এবং আরও শক্তির সাথে। পেজিশকিয়ানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় এনেছে। পারমাণবিক জ্ঞান, যা ধ্বংস করা যায় না। প্রেসিডেন্ট পেজিশকিয়ানের প্রধান অস্ত্র কেবল নির্মাণ নয়, বরং ইরানের বিজ্ঞানীদের মস্তিষ্ক ও জ্ঞান। তিনি দৃঢ়ভাবে বলেছেন, জ্ঞান আমাদের বিজ্ঞানীদের উপর নির্ভর করে। ভবন এবং কারখানা ধ্বংস করে আমরা পিছিয়ে থাকব না, আমরা পুনর্নির্মাণ করব এবং আমরা ধ্বংসপ্রাপ্ত স্থানগুলিকে আগের চেয়ে আরও শক্তিশালী করে গড়ে তুলব। এই ঘোষণা স্পষ্ট করে দেয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্রাংশ হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু যে প্রযুক্তিগত দক্ষতা ইরানের বিজ্ঞানীরা অর্জন করেছেন তা ধ্বংস করা অসম্ভব। ইরান বলছে, কিছু পারমাণবিক পদার্থ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে, প্রযুক্তি অক্ষত থাকে। এটাই হলো ইরানের আসল শক্তি, যা কোনো বোমার আঘাতে নিঃশেষ হবে না। ট্রাম্পের ধ্বংস হুঙ্কারের জবাব। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। তার হুঁশিয়ারি ছিল, পুনর্নির্মাণের যে কোনো প্রচেষ্টা নতুন আক্রমণের আমন্ত্রণ জানাবে এবং তেহরানের যে কোনো নতুন পারমাণবিক কার্যকলাপ ধ্বংস করা হবে। ট্রাম্পের মতে, ওবামা আমলের পরমাণু চুক্তি ছিল ইসরায়েল এবং সকলের জন্য একটি বিপর্যয়।
তিনি দাবি করেছেন, আমি আপনাকে বলছি তারা একটি চুক্তি করতে চায়, আমি চুক্তি করি, আমি এতে ভালো, আমি সবসময় এতে ভালো ছিলাম। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি এই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তার বক্তব্য আরও কঠোর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে কোনো চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা যায় না তা রাজনৈতিক উপায়ে অর্জন করা যায় না। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, ইরান পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত, তবে তা ওয়াশিংটনের অগ্রহণযোগ্য পূর্ব শর্ত ছাড়া। তিনি হুঁশিয়ার করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার জন্য নয়। যদি কেউ তাদের অস্ত্রের উপর হাত দেয় তবে এটা বোকামি হবে। রোমহর্ষক মোড়, যুদ্ধের শেষ কোথায়? 12 দিনের আঞ্চলিক সংঘাত এবং নিষেধাজ্ঞা আরোপের পরেও ইরান তার অবস্থান থেকে এক চুলও সরেনি, বরং ধ্বংসস্তূপ থেকে নতুন করে উঠে আসার এই ঘোষণা মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ অচলাবস্থার সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কাজ স্বাস্থ্য ও শক্তির চাহিদার উপর কেন্দ্রীভূত, অস্ত্রের উপর নয়। কিন্তু যে কোনো বিদেশি আক্রমণের দ্বারা তারা ভীত হবে না। ট্রাম্প যেখানে সামরিক শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্বপ্নকে ধ্বংস করার কথা বলছেন, সেখানে ইরান প্রযুক্তিগত জ্ঞান ও জাতীয় সংকল্পকে ঢাল বানিয়ে বৃহত্তর শক্তির সাথে পুনর্নির্মাণের শপথ নিচ্ছে। 2024 সালে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জালজালে এর মতোই এক নতুন ধরনের জাম্পিং ম্যান উন্মোচন করেছিল, যার রেঞ্জ ছিল 300 মিটার। জালজালে সম্ভবত আগের YMJ-AHM এবং YMJ-AHM-2 অ্যান্টি হেলিকপ্টার মাইনগুলোর প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগের YMJ-AHM মাইনগুলো 150 থেকে 200 মিটার উচ্চতায় থাকা হেলিকপ্টারকে লক্ষ্য করত, আর YMJ-AHM-2 মাইনগুলো 250 থেকে 300 কিলোমিটার উচ্চতায় আঘাত হানত। এই মাইনগুলো ইঞ্জিনের শব্দ শনাক্ত করে আসতে বিমান লক্ষ্যবস্তুর গতিবিধি নির্ধারণ করতে পারে বলে জানা গেছে। নতুন এই অস্ত্রগুলো ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কার মধ্যে পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি আসন্ন যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। গত জুনে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি নেতৃত্ব ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। 12 দিনের যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি হয়েছিল। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দিয়েছিল এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছিল। ইরানের এই জালজালে মাইনগুলোর মোতায়েন প্রমাণ করে যে তাদের সামরিক সক্ষমতা কেবল আক্রমণাত্মক নয়, বরং তাদের আকাশ প্রতিরক্ষাও এখন আরও মারাত্মক। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলো যখন ব্যাপক বিনিয়োগ করছে, তখন এই 5 মিটার ব্যাসের বিস্ফোরণ ঘটাতে সক্ষম মাইনগুলো কম খরচে সেই মূল্যবান ড্রোনগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এটা ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক নির্দেশ করে, অর্থাৎ এখন ইরান তাদের আকাশ সীমানায় শত্রুর প্রবেশের ক্ষেত্রে একটি অদৃশ্য কিন্তু প্রাণঘাতী দেয়াল তৈরি করছে। এই প্রযুক্তিগত উদ্ভাবন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ইসরায়েলকে তাদের বিমান অভিযান পরিচালনার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। তথাকথিত 12 দিনের যুদ্ধ ইসরায়েল ও ইরানের মধ্যে জুনে শেষ হলেও কোনো পক্ষই এটিকে লড়াইয়ের সমাপ্তি হিসেবে দেখেনি, বরং এটিকে একটি বিরতি হিসেবে বিবেচনা করেছে। এখন ইরান বলছে তাদের লক্ষ্য হলো একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করা। গতবার ইসরায়েল ও ইরান যখন সংঘর্ষে জড়িয়েছিল, তখন ইসরায়েলি বিমান বাহিনী দাবি করে তারা ইরানের 2টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তাদের 3000 ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং উৎক্ষেপক যন্ত্রের প্রায় 80% ধ্বংস করে দিয়েছিল। 24শে জুন যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েল ও ইরান উভয়ই মূলত পরবর্তী সংঘর্ষের জন্য পুনরায় অস্ত্র সংগ্রহ এবং পরিকল্পনা শুরু করে। অক্টোবরে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে ইরান বৃহৎ আকারের আক্রমণের প্রস্তুতির দিকে ঝুঁকছে এবং তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘন্টা চালু রাখছে। ইরানকে এটি সম্ভব করতে গেলে অবশ্যই রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার কাছ থেকে কিছু সাহায্য নিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের লক্ষ্য হল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করার মতো যথেষ্ট আক্রমণ ক্ষমতা তৈরি করা। 12 দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলে 500 ক্ষেপণাস্ত্র এবং 100টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল, তবে কয়েক ডজন ইসরায়েলে আঘাত হানে।
এতে ৩১ জন ইসরায়েলি নিহত এবং আরও ৩,০০০ জন আহত হন। এছাড়া ২টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং একটি হাসপাতাল সহ বাড়ি ও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সুতরাং জুনের যুদ্ধে ইসরায়েল স্পষ্টতই এগিয়ে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন ইরানের বর্তমান হুমকিকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। আইডিএফের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং ইনসাইড দ্য মিডল ইস্টের প্রতিষ্ঠাতা আভি মালাম্মেদ বলেছেন, আমি এটাকে খুব গুরুত্বের সাথে নেব। আমি মনে করি না যে এই মুহূর্তে ইরানিদের সেই সক্ষমতা আছে, তবে আমাদের অবশ্যই তাদের খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। আভি মালাম্মেদের মনে করেন ইরানের শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ছায়া শক্তিগুলোর ওপর নির্ভর করত, যাদেরকে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলা হয়। কিন্তু আইডিএফের সাথে কয়েক বছর ধরে লড়াই করার পর সেই ছায়া শক্তিগুলো হয় মৃত নতুবা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানের এখন একমাত্র কার্যকর বিকল্প হলো তাদের ক্ষমতার অন্য মাধ্যমটিকে শক্তিশালী করা, আর সেটা হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। কিন্তু এখানে একটি গুরুতর সমস্যা রয়েছে। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপক যন্ত্র মাটির নিচে তৈরি ও সংরক্ষণ করা হলেও দেশটি মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা রাখে না। সেগুলোকে উৎক্ষেপণের জন্য মাটির উপরে নিয়ে আসতে হয়, যেখানে সেগুলোকে প্রস্তুত করতে সময় লাগে, যা সেগুলোকে আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এ কারণে আভি মালাম্মেদ বলেছেন, ইরান হয়তো ইসরায়েলে আঘাত হানতে পারে এমন আরও ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইবে, কিন্তু উৎক্ষেপণের আগে সেগুলোকে রক্ষা করার ক্ষমতা ছাড়া ক্ষেপণাস্ত্রের কোনো অর্থ নেই। জুনে লড়াই বন্ধ হওয়ার পর ইসরায়েল বলেছিল যে ইরান যদি তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে, তবে তারা আবারও আঘাত হানতে প্রস্তুত। নতুন ঝড় সামনে, ইসরায়েল কি আবার ইরান আক্রমণের পথে? সময় গুনছে মধ্যপ্রাচ্য। ইরাকের সংবাদপত্র বাগদাদ আল ইউম জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সূচকে এক নতুন উদ্বেগ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক সহায়তা দিচ্ছে তার পরিমাণ বেড়ে গেছে। এই সূত্র ধরে খবর উঠে আসে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানে আবারও আক্রমণ করতে পারে, আর সেই যুদ্ধ হবে আরও বিস্তৃত, আরও জটিল। এটাই বাগদাদ আল ইউমের মূল্যায়ন। $10 বিলিয়ন অস্ত্র প্যাকেজ ঢুকছে ইসরায়েলে, রোকনা ইউরোনিউজের বরাতে জানায়। বাগদাদ আল ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত মানের অস্ত্র সরবরাহ বাড়িয়েছে, বিশেষ করে ভূগর্ভ ভেদকারী বোমা, তার পাশাপাশি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এই সব কিছুই দ্রুত পাঠানো হচ্ছে। চুক্তির মূল্য $10 বিলিয়ন বেশি। ইরানি সূত্রগুলোর ভাষায় এই সব ব্যবস্থা ইরানের চোখে ইসরায়েল দ্বিতীয় দফা হামলার বাস্তব প্রস্তুতি নিচ্ছে, হোক তা সীমিত বা হোক বড় পরিসরে। ইরানের শক্ত অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু সতর্ক। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে 60 দিন, ওয়াশিংটনের চাপ। ইরানি সূত্রগুলো বলছে, ওয়াশিংটন এখন বৈরুতে চাপ দিচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য। 60 দিনের সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার সাম্প্রতিক বাগদাদ সফরে সরাসরি বার্তা দিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার জবাবে ইরাকি গোষ্ঠীগুলো যদি প্রতিক্রিয়া দেখায়, তবে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব প্রতিক্রিয়া দেবে। এই বার্তাও ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান জানে এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। বছর শেষের আগেই আঘাত, ইসরায়েল সময় নষ্ট করতে চায় না। বাগদাদ আল ইউমের মূল্যায়ন, ইসরায়েলের সম্ভাব্য হামলা বছর শেষ হওয়ার আগেই হতে পারে। তারা বলছে, পরিস্থিতির সব সংকেতই তাই দেখাচ্ছে। কারণ ইসরায়েল ভয় পাচ্ছে বিলম্ব করলে ইরান আগের যুদ্ধে দেখা দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েলের সেই আশঙ্কাই যুদ্ধের ঘন ঘটা বাড়িয়েছে। ইরান এখানে নিজেকে প্রস্তুত করছে, শক্তি বাড়াচ্ছে এবং সতর্কতার সঙ্গে প্রতিপক্ষকে দেখছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় আক্রমণে যেতে পারে। তার মতে, ইসরায়েল একটি শক্তিশালী নখরওয়ালা বিপজ্জনক শত্রু। 12 দিনের যুদ্ধে ইরান টিকে ছিল, দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আঘাতও পেয়েছে। তবু ইরানও আঘাত দিয়েছে। রুহানির মতে, এটা ভাবা ভুল হবে যে আক্রমণ আর হবে না। প্রতিরোধের শক্তি ইরানকে বাড়াতে হবে। জাতীয় ঐক্যই হবে ইরানের আসল শক্তি, একথাও তিনি মনে করিয়ে দেন। রুহানি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল এখন ইরানের সীমান্ত পর্যন্ত আসতে পারে, আকাশপথে, মহাকাশেও। দূরত্ব আর বাঁধা নয়। ইসরায়েলি বিমান পথে পথে জ্বালানি নেয় এবং ইরানের খুব কাছে পৌঁছে যায়।
ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সব দেশের আকাশ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে। এটাই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ।